মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান। প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। প্রয়োজনের সঙ্গে ঈদ করতে রেল, সড়ক ও নৌপথে ছুটছে রাজধানীবাসী। চাপ বাড়লেও নেই ভোগান্তি, খুশির ঘরমুখ মানুষ। মেট্রোর আদলে ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা নরসিংদী রুটে চালু হলো কমিউটার ট্রেন, কমবে ভোগান্তি, উচ্ছ্বসিত যাত্রীরা। আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এখন আমরা ট্রেনটা পাইলাম, আমাদের খুব খুব আনন্দিত। আমি রাত্রে সকালবেলা উঠাই চলে আসছি যে ট্রেনটা দেখতে যাব। এবং ঈদ ঘনিয়ে আসায় সারা দেশে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের পোশাক, বাড়তি দামের অভিযোগ। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৪-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা রক্ষার লড়াইয়ের অংশ দাবি করে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যমত্য আসবে, এমন প্রত্যাশা উপদেষ্টা পরিষদ সদস্যদের। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন মুক্তিযোদ্ধা পরিবার, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, কূটনীতিক, প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোর ৬টার কিছু সময় আগে স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেয়া বীর সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র সালামের সাথে বিউগলের সুর বেজে ওঠে। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে শোক বয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা, কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সাম্য, ন্যায় বিচার, প্রতিটি নাগরিকের অধিকার বাস্তবায়নের যে স্বপ্ন স্বাধীনতার ৫৪ বছরেও সম্ভব হয়নি, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব ষড়যন্ত্র ও সাম্রাজ্যবাদী অপচেষ্টা রুখে দিয়ে অসম্পূর্ণ স্বপ্ন পূরণে নতুন যাত্রা শুরু করেছে দেশ, এমনটি মনে করেন সাধারণ মানুষ। সাইফুল রিপন, দেশ টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বৈষম্যমুক্ত বিভাজনহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষ। বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ৭১-এর বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার কথাও জানান তারা। ফাহিম ইউসুফের সহায়তায় মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়া ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা নিবেদন করেন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষ।
৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আত্মত্যাগ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে তারা। যে চেতনায় ৭১-এ দেশ স্বাধীন হয়েছিল, ২৪-এর গণ অভ্যুত্থান তার তাৎপর্য ধরে রাখবে বলে জানায় সাধারণ মানুষ। বর্তমানে স্বাধীনতা হওয়া উচিত রাজনৈতিক স্বাধীনতার প্রতিভূ। বর্তমানে স্বাধীনতা হওয়া উচিত দেশের জনগণের নিজস্ব বাক যে মতামত, তাদের যে বাক স্বাধীনতা এবং তাদের যে স্বাধীন ভোটাধিকার সেটি প্রতিষ্ঠা করার একটি প্রতীক হওয়া উচিত। আগামী দিনে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াইটা জারি রাখা। নতুন বাংলাদেশে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা জানান সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আরো ভালো কোনো কিছু আসার চেষ্টা করি স্বাধীন বাংলাদেশে। সমাজের প্রতিটি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবন্ধীরাও যেন সমাজে মিশতে পারে, তারা বাংলাদেশের জন্য দায়িত্ব পালন করতে পারে। শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি নিয়ে এগিয়ে যাবে দেশ, থাকবে না কোনো দুর্নীতি, বৈষম্য, এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দেশ জুড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে অংশ নেয় বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। ৭১-এর পর ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশের স্বপ্ন সবার। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজা রিপোর্ট। সূর্যোদয়ের সাথে সাথে সারা দেশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভগুলোতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম ফৌজদারহাট এলাকার ডিসি পার্কের পাশে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন মেয়র, মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম প্রহরে বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের পর আনুষ্ঠানিকভাবে নগরের বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাঙামাটিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। তবে এখানে পাহাড়ি সংগঠনের জনসংহতি সমিতির কোনো নেতা উপস্থিত ছিলেন না। দিবসটি উপলক্ষে ভোরে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আমরা অনেক রক্ত ঝরিয়েছি, কিন্তু আগামী দিনে এই সুন্দর বাংলাদেশের জন্য নতুন করে যেন কোনো রক্তপাত না হয়। যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশটা পেয়েছি, আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে চলতে পারছি। ময়মনসিংহ নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ২৪-এর প্রেরণায় বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় দেখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। ৫৪ বছর বয়স হয়ে গেল স্বাধীনতার। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই উতরাইয়ের পরে ২০২৪ সালে জুলাই এবং আগস্টের মাধ্যমে আরেকবার আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতা একটি জাতির একটি মহান দাবি, মহান স্বীকৃতি। এদিকে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের পর ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রত্যাশা সবার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই যাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে যাত্রীদের। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঘনিয়ে এসেছে ঈদ, নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা ও এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এ সুযোগে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা। ক্ষেত্র বিশেষে আদায় করা হচ্ছে ৬ গুণ ভাড়া। এ টু জেড ক্লিয়ার, রাস্তায় কোনো যানজট নাই। আমরা ঢাকা থেকে বগুড়া যাচ্ছি। এই যানজট প্রশাসন একটু ভালোভাবে থাকলে, ঠিক মতন কাজকাম করলে, প্রতিটা স্টপেজে পুলিশ প্রশাসন থাকলে আর যানজট
থাকার কোনো নাই আর কি। সেটা আগের তুলনায় একটু বেশি। তবে চাঁদাবাজির বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঈদে বাড়তি চাপ সামাল দিতে জেলা পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এখানে প্রায় 750 জন পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এরা আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে, আজকে থেকে তারা ডিউটি করবেন। ঈদের পরবর্তী সময় পর্যন্ত এই ডিউটি চলমান থাকবে। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক হয়ে রাজধানী ছাড়ছেন মানুষ। কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীর চাপ, ফলে নারায়ণগঞ্জ অংশের 30 কিলোমিটারের মধ্যে সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত বেড়েছে যানবাহনের সংখ্যা। ক্লান্তি হচ্ছে, গাড়ি একটু দেরি করে আসতেছে বা টাইমটা ঠিকমতো মেনটেন হচ্ছে না, এটাই হয়তো 10টা বলে 11টা বেজে যাচ্ছে, এরকম আর কি। ভালোই, যেটুকু আসছি ভালো আর কি, বাকিটা জানি না এখন কেমন হয়। তবে ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে পুরিন্দা বাজার পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণ কাজ চলায় বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হচ্ছে যানজট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, 24 জেলার মানুষ এই পথেই ফিরছে বাড়ি। স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লার যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও কোথাও কোনো বিড়ম্বনা নেই হওয়ার কারণে, এবং এই রোডটাতে খুবই সুন্দর হাইওয়ে, যেখানে আসলে কোনো প্রকার জ্যাম নাই এবং খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছাতে পারছি। শান্তি গত বছর তুলনায় এবছর একটু কম মনে হচ্ছে। এখানে কিছু অটো গাড়ি থাকতো, এই গাড়িগুলো এখন এবার রাখতে দিচ্ছে না। এদিন পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ছিল না তেমন গাড়ির চাপ। ভোগান্তিহীনভাবে পারাপার হয় বেশিরভাগ যান। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই মুহূর্তে রাজধানী মহাখালীতে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, কেমন দেখছেন মহাসড়কে ঈদযাত্রা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে, যে কারণে আমরা দেখছি যে আসলে রাজধানীর যে আন্তনগর বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীর চাপ কিছুটা কম। একটু আমি দেখাতে চাই, এই মুহূর্তে আমরা মহাখালী বাস টার্মিনালে রয়েছি। সেখানে আমরা দেখছি যে আসলে গাড়িগুলো অলস দাঁড়িয়ে আছে অনেকটাই, যাত্রী চাপ একেবারেই কম লক্ষ্য করা গেছে। তবে যেহেতু আগামীকালকেও আসলে কর্মদিবস রয়েছে, সে কারণে অনেকে বলছেন যে আসলে আগামীকালকে সন্ধ্যা নাগাদ অথবা পরের দিনকে আসলে ঈদযাত্রার চাপ কিন্তু বাড়বে। তবে এবছর যে বিষয়টি লক্ষ্য করা গেছে সেটি হলো যে যেহেতু সরকারি অনেক বড় ছুটি রয়েছে, যে কারণে কিন্তু আসলে আগেভাগে থেকে আসলে আস্তে আস্তে মানুষ তাদের নারীর টানে গ্রামে যাওয়া শুরু করেছেন, যে কারণে এই সমস্ত টার্মিনালগুলোতে আসলে বরাবরের মতো যে চাপ এবং ভিড় লক্ষ্য করা যায় সেটি কিন্তু এবছর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি যে আসলে যথাযথ কর্তৃপক্ষ কিন্তু তারা সজাগ দৃষ্টিতে ভাড়া নৈরাজ্য থেকে শুরু করে যে সমস্ত অনিয়মগুলো আমরা বরাবর লক্ষ্য করি সেই বিষয়গুলো কিন্তু এবছর করা মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে। আমরা দেখছি একটু আগেই কিন্তু এখানে বিআরটিএর চেয়ারম্যান এসেছেন এবং তিনি কিন্তু এই টার্মিনাল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে কিন্তু তিনি অনেকটা সন্তোষ জানিয়েছেন। বলছেন যে আসলে তাদের যে নজরদারি, সেই নজরদারির মধ্যে কিন্তু ভাড়া বৃদ্ধির মতো ঘটনা কিন্তু তাদের দুই একটা ছাড়া লক্ষ্য করা যায়নি। তবে অনেকটা শান্তিপূর্ণভাবে ঈদযাত্রা চলবে সেটি কিন্তু বলছেন। তো আসলে এই ছিল মহাখালী বাস টার্মিনাল আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদযাত্রার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন দেখছেন ঈদযাত্রার মহাসড়কের পরিস্থিতি, জানাবেন। ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা সকাল থেকে দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু কিছুটা যানজট হয়েছে এবং সেই যানজট নিয়ন্ত্রণে কিছু প্রশাসন কাজ করছেন এবং তারা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অন্তত 15টি পয়েন্টে তারা কিন্তু যানজটের আশঙ্কা যে করছেন এবং সেই পয়েন্টগুলোতে কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন, যার কারণে তারা বলছেন যে এবছর কিন্তু যানজট হওয়ার সম্ভাবনা খুব একটা কম। সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও আজকে আমরা সকাল এবং বিকেলে কিন্তু দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিগারখান্দা এবং পাটগুদাম ব্রিজ মোড়ে কিন্তু কিছুটা যানজট হয়েছে এবং সেই যানজটগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারছেন এবং তারা বলছেন যে হয়তো আর কয়েকদিন পরে কিন্তু গাড়ির চাপ যদি কিছুটা বাড়ে হয়তো আরও কিছুটা ভোগান্তি হতে পারে এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক
মহাসড়কে 3 চাকার অবৈধ বাহন এবং রাস্তার পাশে এখনো ভাসমান এবং অবৈধ দোকানপাট রয়েছে, যার কারণে কিন্তু কিছুটা যানজট ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। এবং সেই বিষয়টি নজরদারিকে নিয়ে কিন্তু প্রশাসন তাদের যে তৎপরতা সেটি বাড়িয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাসমান এবং অবৈধ দোকানপাট উচ্ছেদে কিন্তু ভূমিকা পালন করছেন। আমরা সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করেছি, যদিও এখনো পর্যন্ত তেমন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তেমন কোনো যানজট পড়েনি, অর্থাৎ হয়তো দু একদিন গেলে যানজটের যে আশঙ্কা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু যানজট হওয়ার যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু চালক এবং যাত্রীরা বলছেন এবং সেই লক্ষ্যে কিন্তু পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপথ সংবাদ। ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা নরসিংদী রুটে চালু হয়েছে কমিউটার ট্রেন। নরসিংদীর কমিউটার ট্রেনটি সকাল 6টা 45 মিনিটে 36 জন যাত্রী নিয়ে ভৈরব রেল স্টেশনে রওনা হয়। একই দিনে ঢাকা নারায়ণগঞ্জ রুটে সকাল 11টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন ছেড়ে 11টা 50 মিনিটে নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে পৌঁছায় কমিউটার ট্রেন। এতে খুশি যাত্রীরা। সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজা রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসে নরসিংদীবাসীর বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। সকাল 6টা 45 মিনিটে 36 জন যাত্রী নিয়ে ট্রেনটি ভৈরব রেল স্টেশন থেকে ছেড়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, নরসিংদী স্টেশনে যাত্রীর বেশি চাপ থাকায় ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিল নরসিংদীবাসী। ট্রেনটি চালু হওয়ায় নরসিংদী থেকে ঢাকাগামীরা স্বল্প খরচে বাড়ি থেকে গিয়ে প্রয়োজনীয় কাজ শেষে আবার ফিরে আসতে পারবেন। এছাড়া এই ট্রেনে মহিলাদের জন্য রয়েছে আলাদা একটি কোচ। মাত্র 30 টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। ট্রেনটি দিনে 4 বার ঢাকা ভৈরব আপ ডাউন করবে বলে জানান নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার। এদিকে একই দিনে ঢাকা নারায়ণগঞ্জ রুটে 8 জোড়া নতুন কমিউটার ট্রেন চালু করা হয়। সকাল 11টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন ছেড়ে 11টা 50 মিনিটে নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটি। প্রতিটি ট্রেনে থাকছে 11টি বগি। প্রতিটি বগিতে যাত্রী নিতে পারবে 592 জন। মেট্রো রেলের আদলে চালু হওয়া ট্রেনটিতে নির্বিঘ্ন ঈদযাত্রার আশা করছেন এ রুটের মানুষ। রেল কর্তৃপক্ষ তাদের সেবার মান বজায় রাখবে বলে প্রত্যাশা করছেন যাত্রীরা। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে যাতায়াত খরচ মাত্র 20 টাকা। এ রুটে প্রতিদিন যাতায়াত করে 20,000-এর বেশি মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে কোস্টগার্ডের BCGES অপরাজেয় বাংলা নামের এই জাহাজটি উন্মুক্ত করা হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ জাহাজটি দেখতে আসেন। এদিন বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্ম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। জাহাজ পরিদর্শন করে নিজেদের ভালো লাগার কথা জানান দর্শনার্থীরা। এবারও স্বাধীনতা দিবসে আমাদের এই যুদ্ধজাহাজ সমূহগুলোকে সবার জন্য উন্মুক্ত করেছি। আপনারা সকলে জেনে খুশি হবেন যে বানৌজা পদ্মা আমাদের এই বরিশালে এসেছে। এটি বাংলাদেশে নির্মিত আমাদের দেশে তৈরি সর্বপ্রথম যুদ্ধজাহাজ। চট্টগ্রামের ভূমিহীন এবং শারীরিকভাবে অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় তার তাৎক্ষণিক চিকিৎসা শুরুর ব্যবস্থা সহ তাকে জমি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন গিয়াস উদ্দিন। আর মাত্র কয়েকদিন বাকি ঈদের, তাই সামর্থ্য অনুযায়ী কেনাকাটা সারতে ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেট ও বিপণী বিতানে ছুটছেন ক্রেতারা।
জমে উঠেছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরগুনার ঈদবাজার। তবে ক্রেতাদের অভিযোগ পোশাকের দাম এবার বেশি। সহকর্মীদের তথ্য ছবিতে শামীম হোসেনের ডেস্ক রিপোর্ট। রমজানের প্রায় শেষ দিকে জমে উঠেছে চট্টগ্রামের ঈদের মার্কেটগুলো, বিশেষ করে রিয়াজউদ্দিন বাজার, জিসির মোড়, বহদ্দারহাট, তামাকো মন্ডি লাইন, আগ্রাবাদ, ইপিজেড এলাকাগুলোর ভাসমান দোকানগুলোতে। এতে দেখা যায় নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরাও ঈদের কেনাকাটা করছেন আনন্দের সাথে। ময়মনসিংহে ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী বিতানগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। এবারে তরুণীরা ঝুঁকছেন পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের দিকে। তবে পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্য দোকানে দেখতাছি অন্য তুলনা থেকে এবারে দাম আলোর মধ্যে সীমিতর মধ্যে আছে। অন্য বছরের তুলনায় বেচাকেনি ভালো এবং কি আপনার ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা মানসম্মত কাপড় রাখার চেষ্টা করতেছি। আর দেশি বিদেশি নানা ব্র্যান্ডের রং বেরঙের পোশাকের সমাহার বরগুনার বিপণী বিতানগুলোতে। শহরের সব মার্কেটে শাড়ি, পোশাক, প্রসাধনী আর জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের স্বাদ ও সাধ্যের মধ্যে সব ধরনের পোশাক রয়েছে তাদের দোকানে। ওদের কম যেরকম চয়েজেবল পাচ্ছি না, যেটা আমাদের বাচ্চারা পছন্দ করে। আর একটু তো বেশি মানে কিছু যেগুলি পছন্দের মধ্যে আসে সেগুলি একটু আয়ত্তের বাইরেই, সবাই এফোর্ড তো করতে পারি না আমরা। বাজারের ক্রেতার সাধ্যে থাকার কথা, এখন যেহেতু আমরা একটা স্টেবল সিচুয়েশনে আছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে যতটা থাকার কথা ততটা নাই, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে। দামের অতীতের থেকে একটু বেশি মনে হয়। তারপরে ঘুরতেছি, এখন পর্যন্ত অনেকগুলো দোকান দেখলাম, আরেকটা দোকানে যাবো আর কি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু দেখছি মোটামুটি ভালো। এই তো কেনাকাটা করছি, পাঞ্জাবি অনেক কিছু, মোটামুটি এখনো চলতেছে কেনাকাটা, আরো কিছু বাকি আছে। এসব জেলায় ঈদের বাজার ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদে আমি মনে করি যে রমজানের প্রথম থেকে আমরা যে কার্যক্রম শুরু করেছি এটা ঈদের পরবর্তী সময় পর্যন্ত চলমান থাকবে এবং কোনো ক্রেতা এবং যাত্রী কেউ আশা করি কোনো ধরনের অপরাধের শিকার হবে না। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 200 বছর আগে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন এখন তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। 12 হাত লম্বা আর কার্পাসের সুতায় এই মসলিন তৈরি করছে স্থানীয় এক উদ্যোক্তা। ঈদ ঘিরে নানা ডিজাইনে হাতি তৈরি এই মসলিন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। তাঁতিদের প্রত্যাশা, সরকারি সহযোগিতা পেলে সোনালী ঐতিহ্যের ঢাকাই মসলিন আবারও বিশ্ব মাতাবে। বিল্লাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। কার্পাসের মিহি সুতায় নানা ডিজাইনের ঢাকাই মসলিন শাড়ি তৈরি করছেন রূপগঞ্জ নোয়াপাড়া গ্রামের তাঁতি আলামিন। এ পর্যন্ত 300 থেকে 400 কাউন্টের সুতা দিয়ে 9টি মসলিন শাড়ি তৈরি হয়েছে তার তাঁতখানায়। প্রতিটি শাড়ির দৈর্ঘ্য 6 গজ এবং প্রস্থ 47 ইঞ্চি, ওজন প্রায় 250 গ্রাম। আংটির ভেতর দিয়ে চলা ডিজাইন আর সুতার কাউন্টের উপর নির্ভর করে প্রত্যেকটি শাড়ি তৈরিতে 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়। দেশের ঐতিহ্য কিভাবে ফিরে আনা যায়, মসলিন হলো সর্বনিম্ন 4 লক্ষ টাকা, এতে আপনার 8 লক্ষ 9 লক্ষ। যদি সরকারি কোনো সহযোগিতা ভাবে আমি পাই তাহলে হয়তো আমার আশা আছে আরো বড় সরে শিখানো। 2013 সালে নোয়াপাড়ায় বিসিক জামদানি পল্লীর তাঁতি আলামিনের মাধ্যমে ঐতিহ্যবাহী এ মসলিন শাড়ি তৈরির উদ্যোগ নেয় দৃক গ্যালারি। দেশের গণ্ডি পেরিয়ে এখন এই মসলিন বিক্রি হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। বেঙ্গল মসলিন কেন্দ্র নামে ছোট্ট একটি কক্ষে আলামিন এবং আরো বেশ কয়েকজন পারদর্শী মসলিন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ঘিরে 25 লাখ টাকা মসলিন বিক্রির প্রত্যাশা তাঁতিদের। এটা যেরকম 300 কাউন্টের সুতা, এটার উপর আছে 500 কাউন্টের সুতা মসলিন। এই শাড়িটা বুনতে অনেক খুব কষ্ট হয়, সবাই এই মসলিন শাড়িটা তৈরি করতে পারে না। তুলা থেকে তৈরি সূক্ষ্ম সুতায় বানানো এই মসলিন বাণিজ্যিকভাবে এখনো বিক্রি শুরু না হলেও আসছে প্রাতিষ্ঠানিক অর্ডার। পাশাপাশি তাঁত বোর্ডের সহায়তায় ঢাকায় মসলিন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বড় ধরনের কোনো প্রতিষ্ঠান যদি অর্ডার দিয়ে থাকে তাদেরকে, তাহলে তারা সাধারণত সেভাবে করে থাকে। বাণিজ্যিকভাবে মসলিনের প্রচলনটা এখনো আমাদের জামদানি শিল্পনগরীতে ওরকম না। আর মসলিনের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতি ও উদ্যোক্তাদের সরকারি সহায়তার পাশাপাশি
প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান জেলা প্রশাসক। আমরা আরো বেশি ট্রেনিং দিয়ে এবং এই শিল্পকে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারি আমরা সেই চেষ্টা করব। প্রায় 200 বছর আগে ঢাকার মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তীরে কার্পাসের সুতা থেকে তৈরি করা হতো এই মসলিন। তবে ব্রিটিশ শাসনামলে কারখানায় বানানো কাপড় ছড়িয়ে পড়লে হারিয়ে যায় মসলিন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।